প্রিয় দর্শক, সিলেট 21-এ সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের সাথে রয়েছি এম এ অমর। আপনারা জানেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিলেট 21 আয়োজন করেছে জনপ্রতিনিধিদের নিয়ে মুখোমুখি অনুষ্ঠান। এই মুখোমুখি অনুষ্ঠানে জনগণের প্রশ্ন আমরা তুলে ধরবো জনপ্রতিনিধিদের কাছে এবং সেখান থেকে খুঁজবো কোনো একটি প্রশ্ন এবং সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সেই হিসাবে আজকে আমাদের এই স্টুডিওতে অতিথি হিসাবে রয়েছেন সিলেট জেলা ছাত্রদলের সাবেক সংগ্রামী আহ্বায়ক এবং 18 সালে অল্প ভোটের ব্যবধানে বিএনপির মনোনয়ন নিয়ে যিনি নির্বাচন করেছেন এবং বিএনপির মনোনীত প্রার্থী ছিলেন, অল্প ভোটের ব্যবধানে তিনি পরাজিত হয়েছেন, ফয়সাল আহমদ চৌধুরী, তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আপনি কেমন আছেন? আমি ভালো আছি, আপনাকে ধন্যবাদ। আপনার পাশাপাশি আপনার সিলেট21.com কে এবং দর্শক মন্ডলীকে ধন্যবাদ জানাচ্ছি। আমার প্রথম প্রশ্ন যেটি, 2018 সালের নির্বাচনে অল্প ভোটে আপনি হেরেছিলেন, সেই অভিজ্ঞতা থেকে এবার নতুন কি কোনো কৌশল নিচ্ছেন নির্বাচনে? আসলে আপনি যে বললেন যে 2018 সালে আমি পরাজিত হয়েছি, আমি বিশ্বাস করি এবং বিয়ানীবাজার গোলাপগঞ্জ জনগণ বিশ্বাস করে আমি পরাজিত হয় নাই। কারণ আপনারা জানেন যে আমার নিশ্চিত বিজয়কে রাতের ভোট এবং দিনে ভোট বাক্স মানে ছিনতাই করে একটু এক ধরনের, এবং পুলিশ এবং ছাত্রলীগ আওয়ামী লীগের সবাই মিলেই ভোট বাক্স ভরাট করে আমার নিশ্চিত বিজয়কে ছিনতাই করা হয়েছে। অতএব এখানে পরিকল্পনার নতুন কোনো পরিকল্পনার কিছু নাই। বিয়ানীবাজার গোলাপগঞ্জ ধানের শীষের উর্বর মাঠ এবং এখানের জনগণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তারেক রহমানের যে রাজনীতি এবং বেগম খালেদা জিয়ার যে আপসহীন ভূমিকার কারণে বর্তমানে আমি বিশ্বাস করি যে এই মাঠে ধানের শীষের নিশ্চিত বিজয় হবে এবং মানুষ উন্মুখ হয়ে বসে আছে একটি নিরপেক্ষ নির্বাচনের জন্য। আবারও আর জানবো যে সিলেট 6 আসনের জনগণের প্রধান সমস্যা আপনি কোনগুলো মনে করেন এবং সমাধানে আপনার পরিকল্পনা কি রয়েছে? আসলে সিলেট 6 আপনি জানেন যে প্রবাসী অধ্যুষিত একটি এলাকা। এখানকার রেমিটেন্স দিয়ে সারা বাংলাদেশের অর্থনীতি সচল হয়। তো দুর্ভাগ্যজনক হলে সত্য যে এখানে দেখবেন যে সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। বিভিন্ন ইউনিয়নে আপনি অতি সুন্দর সুন্দর ঘর বাড়ি দেখতে পাবেন এবং এখানকার লোকজন রেমিটেন্স পাঠিয়ে এই এলাকার অর্থনীতিকেও সচল রাখছে, সমৃদ্ধ করছে। কিন্তু যোগাযোগ ব্যবস্থার সবচেয়ে বড় প্রবলেম আমার মনে হচ্ছে যোগাযোগ ব্যবস্থার কারণেই আজকে দেখা যাচ্ছে যে প্রবাসীরা এখানে দেশে এসেও তারা ঠিক মতো নিজের বাড়িতে যেতে পারছে না এবং এখানে যারা জনগণ আছে তারা প্রতিনিয়ত প্রতিকূল অবস্থার মধ্যে মোকাবেলা করতে হচ্ছে। আরেকটি প্রবলেম হচ্ছে নদী ভাঙ্গনে বিস্তীর্ণ এলাকা মানে নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। মসজিদ, মাদ্রাসা, মাজার থেকে নিয়ে এবং বাজার এবং প্রত্যন্ত এলাকা মানুষের ঘর বাড়ি আজকে শুধুমাত্র নদী ভাঙ্গন এটা কারণেই আজকে বিলীন হয়ে যাচ্ছে। তো এই কয়েকটি কারণ হচ্ছে সবচেয়ে, তাছাড়া বিদ্যুৎ, গ্যাস এবং বিভিন্ন দাবি দেওয়া আছে এবং কোনো কোনো জায়গায় সেতু সহ অনেক যোগাযোগ ব্যবস্থাটাই আমার কাছে মনে হচ্ছে মেইন প্রবলেম। আরেকটা বিষয় হচ্ছে কি, যেটি যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী, ধরেন আপনার দল আপনাকে মনোনয়ন দিয়েছে এবং নির্বাচনের জন্য আপনি নির্বাচন করবেন একক, কিন্তু প্রতিদ্বন্দ্বী প্রার্থী যারা আছেন তাদের থেকে তুলনায় জনগণ কেন আপনাকে ভোট দেবে, কি বলে আপনি মনে করেন? আমি মনে করি যে আমি বিগত প্রায় 20 বছর ধরে এই এলাকার মানুষের সবসময় কাছাকাছি থাকি। মানুষের বিপদে আপদে, বিশেষ করে বন্যা এবং বিশেষ করে করোনাকালীন সময় যখন মানুষ ঘর থেকে বের হয় না, তখনও আমি এই এলাকায় বিভিন্ন মানে পিপি সহ আপনার মাস্ক সহ মানুষের যে এগুলো বিতরণ করেছি। বিভিন্ন ঈদ সহ বিভিন্ন যে সময় আমি মানুষের দোরগোড়ায় আমি খাদ্য সামগ্রী সহ বিভিন্ন সহযোগিতা করে থাকি। বন্যার প্রতিকূল অবস্থায় আমি বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে বন্যার ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছি এবং বিভিন্ন সময় মানুষ দরিদ্র জনগোষ্ঠীর দারিদ্র বিমোচনের জন্য এবং জীবনমান উন্নয়নের জন্য অনেক সময় অসুস্থ এবং মানুষদেরকেও আমরা সহযোগিতা করেছি। এছাড়াও বিগত 18 বছরে মামলা হামলার শিকার হয়ে যে সমস্ত নেতৃবৃন্দ কারাগারে ছিলেন এবং যাদের মামলা আপনার এই যে চলমান ছিল সেই মামলায় সহযোগিতা করেছি আমি। মামলা নিষ্পত্তি পর্যন্ত আমি তাদের পাশে ছিলাম। আমি কখনোই মানুষকে ছেড়ে যায় নাই, মানুষের পাশে ছিলাম। 18 সালে পরে আমার নিশ্চিত বিজয়কে ছিনতাইয়ের পরেও আমি মানুষের কাছ থেকে দূরে সরে যায়নি। কিন্তু আমি মনে করি আমার প্রতিদ্বন্দ্বী অনেক প্রার্থী আপনারা বিবেচনা করে দেখবেন যারা বর্তমানে মাঠে কাজ করছেন তাদেরকে দীর্ঘদিন এলাকার জনগণ সুখে দুঃখে পায় নাই। আমার বিশ্বাস যদি নিরপেক্ষ একটি নির্বাচন হয় ইনশাল্লাহ জনগণ আমার পক্ষে রায় দেবে। আরেকটা যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো জনগণের উদ্দেশ্যে, যেহেতু সিলেট 6 আসন নিয়ে আপনি নির্বাচন করবেন, নির্বাচিত হলে সিলেট 6 আসনের উন্নয়নে আপনার প্রথম অগ্রাধিকার কি হবে? আমি চেষ্টা করবো প্রথমে বিয়ানীবাজার গোলাপগঞ্জকে একটি শান্তির জনপদ করা। মানুষ এখানে যাতে
মাদক মুক্ত হয় এবং সন্ত্রাস মুক্ত একটি এলাকা থাকবে। পাশাপাশি আমি যোগাযোগ ব্যবস্থার কথা বলেছি এবং শিক্ষা এবং স্বাস্থ্য খাতকে আমি অগ্রাধিকার দেবো। স্বাস্থ্য খাত বিশেষ করে যেখানে আপনারা জানেন যে আমাদের এখানে অপ্রতুলসী চিকিৎসা সেবার কারণে অনেক রোগী শহরে পৌঁছার আগেই জীবন হুমকির মুখে পড়ে যায়। সেই হিসাবে আমি চেষ্টা করবো যে এখানকার চিকিৎসা ব্যবস্থাকে উন্নত করা এবং এখানে যে ডায়াগনস্টিক বা সেন্টার গুলাকে সেখানে যাতে করে প্রত্যেকটি বিয়ানীবাজারের এলাকা বা গোলাপগঞ্জের এলাকার মানুষ যাতে এখানে সাথে সাথে সেবা পায় এবং ইমার্জেন্সি সেবাটা পায়। এবং শিক্ষা খাতকেও আমি আরো বেশি অগ্রাধিকার দেবো, যেহেতু কারণ আমার এখানে আপনারা জানেন যে আমাদের এখানে শিক্ষার ক্ষেত্রে আমরা অনেকটা পিছিয়ে আছি, যদিও আমাদের প্রবাসী মুখী আমাদের তরুণ সমাজ। তো আমি সেখানে শিক্ষার মাধ্যমে আমাদেরকে আগামী প্রজন্মকে বাংলাদেশে যাতে নেতৃত্ব দিতে পারে, বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে যাতে তারা এই এলাকার মানুষ একসময় কিন্তু সারা বাংলাদেশের একজন সচিবালয়ে যদি 12 জন সচিব থাকতো তাহলে বিয়ানীবাজার গোলাপগঞ্জে 6 জন সচিব থাকতো। এখানে যদি মেজর জেনারেল যদি 20 জন থাকতেন সেখানে 8 জন দেখা যেত যে আমার গোলাপগঞ্জ বিয়ানীবাজার। সেই হিসাবে আমরা এখন পিছিয়ে আছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমাদের সর্বশেষ প্রশ্ন, তরুণ ভোটারদের আকর্ষণ করতে আপনি কি ধরনের বার্তা এবং প্রতিশ্রুতি দিবেন? এটাই আমাদের শেষ প্রশ্ন। না, তরুণরা তো আমাদের এখানে আসলে এবার ডিসাইসিভ ফ্যাক্টর হবে, কারণ আমি জানি যে যতদূর সম্ভব এখানে প্রায় 60% ভোটারদেরকে এজ হবে 18 to 25। এই 18 থেকে 25 বছরের তরুণরাই আগামী দিনের রাজনীতি নিয়ন্ত্রণ করবে এবং জানেন আমাদের জেনজিরা কিভাবে একটি স্বৈরাচারকে পতন করে দেশকে গণতন্ত্রের যে সুবাতাস বইছে সেটা তাদের এই অবদান। তো এই যে জনগোষ্ঠী বা এই যে তরুণ সমাজ তাদের জন্য অবশ্যই আমার বৃহৎ পরিকল্পনা আছে, বিশেষ করে শিক্ষা ক্ষেত্রে তাদেরকে একটা উপযোগী কারিগরি শিক্ষার মাধ্যমে তারা বিদেশ গেলেও যাতে একটি ভালোভাবে জীবন যাপন করতে পারে এবং উন্নত বিশ্বে গিয়েও তারা যাতে উন্নত বিশ্বের সাথে নিজেকে খাপ খাইয়ে দিতে পারে, সেই জন্য ইংরেজি শিক্ষা সহ কারিগরি শিক্ষা সহ বিভিন্ন শিক্ষায় তাদেরকে উদ্বুদ্ধ করা হবে। এবং বিদেশে পাঠানোর জন্য আমরা প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করব, যাতে আমাদের তরুণ সমাজ যখন বিদেশে যায় এবং নানাভাবে আপনারা জানেন যে কত কঠিন অবস্থার মধ্যে তারা সমুদ্রে পাড়ি দিয়ে তারপরে বিদেশ যেতে চায়। এমন এক ঘটনা আমাদের এখানে ঘটেছে, প্রায় 26 জনকে উদ্ধার করা হয়েছিল। মারাও গেছে, ওদের অনেক মারাও গেছে। এটা দুঃখজনক। আমি চাই যে আমাদের তরুণরাই দেশের সম্পদ এবং আমাদের দেশ একটি ডেভেলপিং কান্ট্রি এবং আগামীতে উন্নত বিশ্বের সাথে আমরা থাকবো। আমি চাই আমাদের এই তরুণ সমাজ দেশের মধ্যে যাতে ভালো করতে পারে, তাদের জন্য সেই উন্নত প্রশিক্ষণ এবং উন্নত শিক্ষার ব্যবস্থা করা, সেটাই আমার পরিকল্পনা। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার এই যে মুহূর্তের বর্তমান সময়ে জনগণের সাথে যোগাযোগ ব্যবস্থা রাখার গুরুত্বপূর্ণ সময়টা ব্যয় করে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। সিলেট 21 ধন্যবাদ আমাকে আজকে আপনারা এখানে সুযোগ দিয়েছেন কথা বলার। এই কথাগুলো জনগণের মধ্যে প্রচারিত হোক, আপনাদের উত্তরোত্তর উন্নতি হোক, সেটাই আমার ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখেছিলেন যে জনপ্রতিনিধিদের নিয়ে মুখোমুখি অনুষ্ঠান। আমি আপনাদের সাথে ছিলাম এম.এ. ওমর, এবং আগামীতে আরো কোনো এক জনপ্রতিনিধিকে নিয়ে আপনাদের সাথে সরাসরি যুক্ত হব। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।